সিলেটে 4 দিন ধরে চলা জঙ্গি বিরোধী অভিযানে এখন পর্যন্ত 2 পুলিশ সদস্য সহ 6 জন নিহত হয়েছেন আর আহত র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেলকে নিতে হয়েছে সিঙ্গাপুরে। জঙ্গিরা পুরো ভবনটিকে বারুদ আর বোমা পেতে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। শুধু ওই এলাকার মানুষ নয়, পুরো সিলেটেই এখন আতঙ্ক আর সারা দেশের নজর সিলেটের ঘটনা প্রবাহের দিকে। সেনা কমান্ডোদের প্রাণ বাজি রেখে ওই জঙ্গি ডেরা থেকে সাধারণ মানুষকে বের করে আনার কিছু ভিডিও এবং অভিযানের ছবিও প্রকাশ করা হয়েছে। আজ চতুর্থ দিনেও সকালে গুলির শব্দ, বিকেলে শক্তিশালী বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। কিন্তু একদিকে দেশের অন্যতম প্রধান শহরের কেন্দ্রস্থলে জঙ্গি ডেরা ভেঙে দিতে লড়াই চলছে, হচ্ছে প্রাণহানি। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ অব্যাহত আছে। বিএনপি মুখপাত্র আজকেও বলেছেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে তখন জঙ্গিবাদের মতো ভয়ঙ্কর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে একে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এর আগে র্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পর আটক এক যুবকের মৃত্যুর পর তার পরিবার তিনি আগে থেকেই র্যাবের হাতে আটক ছিলেন বলে দাবি করলে মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করেছিলেন। কিন্তু গত কয়েকদিনে যখন বেশ কয়েকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে, জীবনবাজি রেখে এদের বিরুদ্ধে লড়ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তখন জঙ্গিবাদের বাস্তবতা বা অভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অর্থ কি? এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের তিনজনকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অভিনন্দন আপনাকে। আপনি একটি সংসদ নির্বাচন করে গাইবান্ধা এক আসনে করে ফিরলেন। একটু আজকের প্রসঙ্গের বাইরে হলেও একটু জানবার আগ্রহ সামাল দিতে পারছি না যে কেমন নির্বাচন হলো, লেভেল প্লেইং ফিল্ড ছিল? যদিও আপনারা মানে বিরোধী দল হলেও তো বিরোধী দল নন, তবু কি পেলেন? প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তিও আছে। আসলে পরাজিত প্রার্থীর মন্তব্য কতটা গুরুত্ব বহন করে আমি জানি না। আইনগত দিক থেকে কোনো মন্তব্য মানে কোনো গুরুত্ব বহন করে না। কয়েকটা কোশ্চেনের মধ্যে আমার ছিল। একটি হচ্ছে 1973 সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগ কখনো দ্বিতীয় পজিশনে আসেনি। একমাত্র 5 জানুয়ারির বিতর্কিত ইলেকশনে সেখানে প্রথম পজিশনে আছে। আজকে হঠাৎ করে সেখানে আওয়ামী লীগ 91,000 ভোট পেয়েছে। মানে আওয়ামী লীগ সুন্দরগঞ্জের মানুষকে কি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে আমি জানি না। সবসময় এটা জাতীয় পার্টি আর একবার জামাত ছিল। জাতীয় পার্টি প্রথম হলে জামায়াত ইসলামী দ্বিতীয় হয়েছে, জিনিসটা এরকমই ছিল। তো হঠাৎ করে আজকে ভোটের ইকুয়েশনটা টোটালি র্যাডিক্যাল শিফট হয়ে গেল। ভোটাররা মনে হয় এত শিফট করে না, অ্যাটলিস্ট এস্টাবলিশড মানে প্রো গভর্নমেন্টের প্রতি হয় না। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, সবাই উন্নয়নের মহাসড়কে উঠতে চাইছে। সেই উন্নয়নের ছিটেফোঁটা আসলে সুন্দরগঞ্জে লাগলে হয়তো এটা জাস্টিফিকেশন হতো। আরেকটি জিনিস হচ্ছে, উপনির্বাচনে সাধারণত ভোট কাস্টিং সবসময় কমই হয়। তো এখানে 50% ভোটটা অ্যাপারেন্টলি বেশি মনে হচ্ছে। বিশেষ করে যিনি নির্বাচিত হয়েছেন তার বাড়ির পাশের 4-5টি দুর্গম এলাকা, যে এলাকাগুলো দুর্গম সেখানে কাস্টিং হওয়ার কথা আরো কম, এবং ওইসব এলাকার লোক ঢাকা শহরে বেশি কাজ করে, ভোট কাজ, সেখানে 70% পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে। এটি একটি আমার কাছে খুব দৃশ্যমান মানে রেকর্ডেড একটা অনিয়ম মনে হয়। আরেকটা হচ্ছে প্রিজাইডিং অফিসার, মানে তার ওই এলাকা থেকে, এরকম দুর্গম এলাকা থেকে একজন সংসদ সদস্য পদে দাঁড়িয়েছেন, সেই উৎসাহেও তো মানুষের ভোট দেওয়ার কথা। 70% জাতীয় নির্বাচনেও হয় না, মানে যেখানে উপনির্বাচনে টোটাল কাস্টিংটা অনলি 50%, 49 পয়েন্ট সামথিং। সেই হিসাবে যদি টোটালটা হয় 50, সেখানে 5টি ইউনিয়নই 70, এটা একটা অদ্ভুত। প্রচারণার সময় আপনার অভিজ্ঞতা? প্রচারের অভিজ্ঞতাটা অত্যন্ত ভালো। আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হইনি। দু একবার আমরা ভিডিও দেখিয়েছিলাম, ভিডিওটা নিয়ে একটা কনফিউশন ছিল যেটা আইনে কভার করে কিনা, বাট নির্বাচন কর্মকর্তা বলেছেন এটা কভার করে। সো প্রচারে লেভেল প্লেইং ফিল্ড ওয়াজ অ্যাবসলিউট। আমি এটাও বলবো যে আমাদের পরাজয়ের পিছনে আমাদের নিজস্ব সাংগঠনিক দুর্বলতাও কিছুটা ছিল। আমরা যথেষ্ট সাহসী হতে পারি। মঞ্জুরুল ইসলামকে হত্যায় আপনাদের সাবেক সাংসদের জড়িত থাকার ঘটনা বেরিয়ে আসাটাও হয়তো এইটা খুব একটা আমার মনে হয় এখানে ফ্যাক্টর হয়নি, বরঞ্চ ভোটের দিন নির্বাচনী সকল কেন্দ্রে আপনাদের কর্মীরা, আপনাদের নির্বাচনী কর্মকর্তা ঢুকতে পেরেছিল। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় তারা বাধা দিতে গিয়েছে। বাধা দেওয়ার পরে তারা খুব একটা প্রশাসনিক সহযোগিতা পায়নি। অনেক ক্ষেত্রেই প্রশাসন সরকারি দলের পক্ষে ছিল, এটা আমরা স্পষ্ট করে দেখেছি। একটা ভিডিও আছে, ইউটিউবে আছে, আপনিও দেখতে পারেন। 1 মিনিট 18 সেকেন্ডের ভিডিও। সেখানে দেখা গেছে মুখ বেঁধে আওয়ামী লীগের কিছু লোক ভিতরে ঢুকেছে, প্রতিনিধিদের বের করে দিয়েছে এবং অত্যন্ত ক্ষিপ্ততার সাথে কমান্ডো স্টাইলে সিল মেরেছে। এটা একটা ভিডিও আছে। সো
বেসিক্যালি অ্যাজ এ হোল আমি বলবো আমার প্রাপ্তি হচ্ছে যে 61,000 ভোটের মধ্যে একটিও জাল ভোট নেই, আর 90,000-এর মধ্যে কতটা জাল ভোট আছে এটা প্রার্থী বা আল্লাহ তো জানে। আমি সামাবাদ প্রসঙ্গে আসি। আজকে আলাপ করতে চাই যে জঙ্গিবাদের এই যে অভিযান চলছে এই নিয়ে প্রশ্ন উঠছে কেন, প্রশ্ন তোলার অর্থ কি? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছিলাম যে অনেকেই এই প্রশ্নটিও করছেন যে এই নিয়ে প্রশ্ন তোলার অর্থ কি, মানে শুধু সরকার নয়। জঙ্গিবাদ মানে জঙ্গিবাদ তো একটি মানে এক বাস্তবতা, এই বর্তমান বিশ্বে জঙ্গিবাদ একটি বাস্তবতা। সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদের উত্থান সেটাও কিন্তু একটা এখানে একটা গবেষণার ব্যাপার আছে। এখানে কিছুদিন আগে আমাদের প্রধান বিচারপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক অনুষ্ঠানে উনি বলছিলেন, উনি ক্ষোভ প্রকাশ করছিলেন যে দেশে আইনের শাসনের ঘাটতির কারণে, আইনের শাসন না থাকার কারণে উনি মনে করেন যে সর্বস্তরে জনগণ সুবিচার পাচ্ছে না এবং একই সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো উত্থান হচ্ছে আইনের শাসনের অভাবে। উনি বলেছেন একটা প্রোগ্রামে, এবং আরো অনেক কথা উনি বলেছেন। ওই কথা শুধু ধরে আমি যদি আসি যে বর্তমানে বাংলাদেশে যেহেতু মানে আপনার জঙ্গিবাদ আছে কি নাই সেটা প্রমাণ করার জন্য বা সেটা আমার বের করার জন্য আমাদের একটা সুষ্ঠু তদন্তের প্রয়োজন, আইনের শাসনের প্রয়োজন, গণতন্ত্রের না আছে কি না অফকোর্স অ্যাজ এ সিলেটের ঘটনাটা ঘটলো, তার আগে চট্টগ্রামে সীতাকুণ্ডে ঘটেছে, র্যাবের ক্যাম্পে ঘটেছে, এয়ারপোর্টে সেদিন ঘটলো। কেউ না কেউ তো এগুলো ঘটাচ্ছে, তাই না? এগুলো তো আকাশ থেকে হচ্ছে না। তাহলে এই প্রেক্ষাপটে আমাদের এই যে লোকজন মারা যাচ্ছে, আত্মঘাতী বোমায় হোক বা জঙ্গিদের আক্রমণে হোক, এই যে আমাদের দেশের জনগণ, পুলিশ হোক, র্যাব হোক বা সাধারণ জনগণ হোক আহত হচ্ছে, নিহত হচ্ছে, এইগুলো কারা ঘটাচ্ছে সেগুলো বের করার জন্য কিন্তু সুষ্ঠু তদন্তের প্রয়োজন, আমি যেটা বলতেছি। কিন্তু আমাদের সরকার যেটা করছে, বর্তমান সরকার যে আছে, উনাদের উচ্চ পর্যায় থেকে শুরু করে তোতা পাখির মতো ওনারা বলে যান যে বিএনপি জঙ্গিবাদের সাথে জড়িত, বিএনপি, কিন্তু এই প্রত্যেকটি ঘটনা কিন্তু ওনাদের শাসনামলে। জামাতের কথাও বলেন, হ্যাঁ বিএনপি জামাত জড়িত। এখন জামাতের কথা আমি বলতে পারবো না, কারণ আমি জামাতকে রিপ্রেজেন্ট করছি না এখানে। আমি যেহেতু বিএনপি কে রিপ্রেজেন্ট করছি, আমি বিএনপির কথা বলতে পারি যে বিএনপি এটার সাথে কখনোই, কারণ বিএনপি সারা দেশে বিএনপির নেতাকর্মীরা কি নির্যাতনের মধ্যে আছে সেটা আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারাও জানেন, আপনাদের কাছে খবর আসে। কিন্তু এই যে কোনো হত্যা ঘটলেই, কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বিএনপির উপর দায়টা চাপিয়ে দেয়। আপনি যদি দেশের যদি কোনো দুর্নীতির কথা বলেন, দেশের যদি এই যে খুন গুম, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে র্যাবের, আপনি কিছুক্ষণ আগে বললেন যে র্যাবের যে সদর দপ্তরে উত্তরাতে যেই ছেলেটি আত্মঘাতী মারা গেছে এবং পরিবার দাবি করছে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আগে। আজকের পত্রিকায় একটি ছেলের কথা, আজকের পত্রিকায় আছে ব্রাহ্মণবাড়িয়াতে বন্দুকযুদ্ধে একজন যুবক নিহত হয়েছে এবং তার পরিবার দাবি করছে যে তাকে আরো আগে তাকে তুলে নিয়ে যায় প্রশাসনের লোকজন। এই ঘটনাগুলো কিন্তু অনেক বেড়েছে, আগে কিন্তু এই ঘটনাগুলো আমরা ছিলাম না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটি যুবক 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস ধরে নিখোঁজ আছে, হঠাৎ করে সে বন্দুক যুদ্ধে নিহত হয়ে গেল। এই যে এবং কোন জঙ্গিকে, এই যে আজকে যেমন সিলেটে যেমন জঙ্গি নিহত হয়েছে, তেমন কিন্তু আমাদের পুলিশ বাহিনীর লোকজন নিহত হয়েছে। আমরা কিন্তু জঙ্গিদেরকে কেন জানি আমরা জীবিত উদ্ধার করতে পারছি না। হয়তো কোনো মানে পাওয়া যেত, ক্লু পাওয়া যেত, যদি জীবিত উদ্ধার করা যেত। আমি তর্কের খাতিরে উদ্ধার হয়েছে। যেমন কিছুদিন আগে যখন ঘটনা ঘটলো, র্যাবের ঘটনা ঘটলো, পুলিশ কমিশনার বক্তব্য দিয়েছেন যে ওনারা নাকি এইসব আগে থেকে জানতেন, ওনারা খবর পাচ্ছিলেন। যদি খবর ওনারা পেয়ে থাকেন তাহলে এগুলো রোধ করার কোনো ব্যবস্থা হয়নি কেন, এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা হয়নি? কিন্তু আমি শামাবাদের পরে আপনার কাছে আসবো যে এই ধরনের প্রশ্ন আসলে কতটা যুক্তিসঙ্গত, যে কেন জীবিত ধরা হলো না, মানে পৃথিবীর অন্য দেশগুলোতে এই ধরনের প্রশ্ন তোলা হয় কিনা যে কেন জীবিত ধরা হলো না, কেন না আপনি দেখেন, কেন যদি পুলিশ কমিশনার বলে আমি আগে থেকে জানতাম, পৃথিবী কোনো প্রশাসনের লোক বলবে না যে আমি আগে থেকে জানতাম। যদি উনি আগে থেকে জেনে থাকে তাহলে উনি ধরতে পারলো না কেন? এটার প্রশ্ন আসতেই পারে।
জি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনার কাছে যেতে চাই যে এই যে কিছু বললেই জঙ্গি মানেই বিএনপি জামাত, এটা আপনারা আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দ বলে আসছেন, এবং বিএনপি মহাসচিব বলছেন যে এটা আগেও তারা বলেছেন যে এগুলো আসলে নতুন নতুন কৌশল, যে এরপরে আবারও একটা বিএনপি জামাতের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হবে এ ধরনের জঙ্গিবাদের পরপরই। এবং বিএনপির রুহুল কবির রিজভী বলেছেন যেটা বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হচ্ছে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলোর আগে। ধন্যবাদ আপনাকে। আমি জঙ্গিবাদের এই ইস্যুটি নিয়ে আলোচনা করার আগে একটু ছোট্ট করে বলতে চাই যে আমার ভাই এখানে উপস্থিত আছেন, নির্বাচন করে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই যে নির্বাচনী প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেছেন। অন্তত বিএনপির মতো নির্বাচনী প্রক্রিয়াকে বর্জন করে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার সেই যে আপনার ষড়যন্ত্র, সেটার সাথে তারা ছিলেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি সুনির্দিষ্ট কিছু অভিযোগ এখানে মিডিয়ার সামনে বলেছেন। সাধুবাদ জানাই যে সমালোচনার অবশ্যই আমাদের স্কোপ থাকতে হবে এবং তার যে অভিযোগগুলো আছে আমরা আশা করব যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্যই সেই অভিযোগগুলো তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে দেবেন এবং তাতে করে ভবিষ্যতে আগামী নির্বাচনগুলো যখন সংগঠিত হবে, যখন আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, তখন যেন সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠে যেন একটা সুষ্ঠু নির্বাচন যেন দেশবাসীকে এই কমিশন উপহার দিতে পারেন এবং নির্বাহী বিভাগ যেন সহযোগিতা করতে পারে, আশা করি তিনি সেই অভিযোগগুলো দিবেন। তাই বলবো না যে ইউটিউবের ভিডিওর উপরে ভিত্তি করে নির্বাচন কমিশনকে ভিডিও বোধহয় বাংলাদেশের আদালতে এখনো গ্রহণযোগ্য, আদালতে গ্রহণযোগ্য হোক বা না হোক, ভিডিও তো বিরাট প্রমাণ। না, এখন ইউটিউবের ভিডিওটা কি আপনার দুই আইনজীবী আছেন, ভোট সেন্টারে সেটা কি রেকর্ডেড, না ভোট সেন্টারে কি সেটা রেকর্ডেড হয়েছে নাকি কোথায় হয়েছে সেটারও তো প্রশ্ন থাকতে পারে। ভিডিওর গ্রহণযোগ্যতার তো আসছে দ্বিতীয়ত। আচ্ছা, আমি সেখানে যাচ্ছি না, এখন জঙ্গিবাদের বিষয়ে যেটা বলতে চাচ্ছি যে উনি বলছেন যে দেশে সুশাসনের অভাব নিয়ে মাননীয় প্রধান বিচারপতি কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যের মধ্যে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে সেখানে জঙ্গিবাদ শব্দটি তিনি সেখানে ব্যবহার করেননি, যে সুশাসনের অভাবে যে জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে এই ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। তা আমি বলবো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক বন্ধুরা দয়া করে দায়িত্বশীল আচরণ করবেন এবং দায়িত্বশীল মন্তব্য করবেন। প্রথমেই যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার একটা প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেমেছে। তাদের যিনি মুখপাত্র যে জনাব রিজভী সাহেব, তিনি যে কথাগুলো বলছেন, কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ দেশের এই রকম পরিস্থিতিতে কি সেই ধরনের কথা বলতে পারে কিনা, এই প্রশ্নটা আমরা জাতির সামনে রাখতে চাই। কারণ যখন দেশের সেনাবাহিনী কমান্ডো, যেটা স্পেশালিস্ট ইউনিট, এটা কোনো আপনার র্যাবের বাহিনী নয় বা পুলিশের সোয়াট বাহিনী নয়, সেনাবাহিনীর কমান্ডো ইউনিট যেখানে সহস্তে অভিযান চালিয়ে জঙ্গিদের বিরুদ্ধে টানা বেশ কিছুদিন তাদের প্রতিরোধ থেকে তারা শেষ করেনি, ইম্প্রোভাইজ ডিভাইস যেগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় করতে হবে, সেখানে অনেক মানে নিষ্ক্রিয় করার ব্যাপার স্যাপার আছে। তো যেখানে তারা সেখানে ইনভলভ, সারা পৃথিবীর মিডিয়া সেখানে মোটামুটি জানেন, একটা সঙ্গত কারণেই এই বিষয়টিতে লাইভ ট্রান্সমিশন বা যে সেই জিনিসটা সেখানে করা হয়নি। আমি যদি একটু ইন্টারাপ্ট করার সুযোগ পাই মহিবুল হাসান চৌধুরী নওফেল, কিন্তু আপনার কি মনে হয় যে এই ধরনের প্রশ্ন, যে ধরুন কল্যাণপুর অভিযানের পর বিএনপির পক্ষ থেকে একে জঙ্গি খেলাও বলা হয়েছিল, তখনও আপনারা সমালোচনা করেছেন, অনেকেই বলেছেন যে এই বিষয়টিকে এরকম রাজনৈতিক মন্তব্যে আনা উচিত না, কিন্তু আপনি যদি গত 2 সপ্তাহের কথাই ধরুন র্যাবের তল্লাশি চৌকিতে মোটরসাইকেল আরোহী নিহত হবার ঘটনা এবং র্যাবের ব্যারাকে নিহত আত্মঘাতী বোমা হামলার পর, যেটি বাংলাদেশে এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় প্রথম, ঘটনার পর গ্রেফতার হওয়া ব্যক্তিটিকে যখন পরিবারের থেকে দাবি করা শুরু হলো যে তিনি আগেই গ্রেফতার হয়েছিলেন, তখন তো একে বায়োস্কোপ বলা, জঙ্গি খেলা বলবার সুযোগ আপনারা করে দিচ্ছেন একরকম। দেখুন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে সক্ষমতা, এই যে একটা নতুন ফেনোমেন, এটা তো আসলে আমাদের দেশে অনেকটাই নতুন। আত্মঘাতী হামলার বিষয়টা কিন্তু একেবারেই নতুন। সেই ক্ষেত্রে এখন কে কখন গ্রেফতার হয়েছে, গ্রেফতারের ডিক্লারেশন কখন হয়েছে, রিমান্ডে নেওয়ার আবেদন কখন হয়েছে, সেখানে ঘাটতি থাকতে পারে। এই ব্যাপারটিতে আমি অন্তত আপনার সাথে একমত যে সেখানে তারিখের তারতম্য থাকতে পারে, সেখানে বিভ্রান্তি কিছুটা হলে হতে পারে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব অল্প সময়ের মধ্যে, আমাদের গোয়েন্দা বাহিনী খুব অল্প সময়ের মধ্যে যে সক্ষমতাটা অর্জন করে
দেশবাসীকে এখনো যে পরিমাণ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, এখনো যে স্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ না জানিয়ে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কিছু মন্তব্য করে, প্রশ্নবিদ্ধ করে আমরা কি অর্জন করছি? আমরা যেটা অর্জন করছি সেটা আমি একটু এখানে অ্যাড করে বিএনপি জামাতকে দোষ দিয়ে কি অর্জন করছে? আমি এখানে প্রশ্ন, দেখুন, যখন বাংলাদেশ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়, তখন এক শ্রেণীর মানুষ প্রশ্ন করেছিল, প্রশ্নবিদ্ধ করেছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছিল। সেই মানুষগুলো যখন 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, যখন সেই অবৈধ সরকার যখন সেই বাংলাদেশের যখন সিংহাসনে ছিল, তখন সেই মানুষগুলোই কিন্তু সেই প্রশ্নগুলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা কাজ করেছিল। সৌভাগ্যবশত 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার আসার পরে গুণগত পরিবর্তনটি হয় এবং ইতিহাস বিকৃতি থেকে আমরা রক্ষা পাই। এবং সেই মানুষগুলো, না আমি সেখানে সেই মানুষগুলো একই সংস্কৃতির অংশ হিসেবে, একই তাদের পূর্বসূরীদের কাজের ধারক এবং বাহক হিসেবে একইভাবে প্রশ্ন, আমি বলছি না তারা সরাসরি জড়িত, কিন্তু তাদের পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, তাহলে তারা এই যে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি তারা এই দেশে প্রচলন করে, সরাসরি না তাহলে সরাসরি দায়ী করা হচ্ছে কেন? প্রতিদিনের বক্তৃতায় এই সরাসরি দায়ী করে কি লাভ হচ্ছে? আমি আসবো আপনার কাছে। 71 সালে যদি রাজাকার আলবদররা যদি প্রশ্রয় না দিত, প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে নৃশংসতা এতটুকু বাড়তো না। ঠিক সেভাবে করেই আজকে এই শক্তিটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচ্ছন্ন যে সমর্থন তাদেরকে জুগিয়ে যাচ্ছে, আমরা দেখেছি এই শক্তিটি কিন্তু তাদের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করেছিল। সুতরাং তাদের জড়িত থাকার বিষয়ে যে আশঙ্কাটা, সেটা কিন্তু অমূলক নয়। আমি একটা বিরতি নিয়ে শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে তাদেরকে আসবো। আমরা জড়িত করিনি, কিন্তু তারা যে কার্যক্রমগুলো করছেন, তাদের যে প্রশ্নবিদ্ধ আচরণ, দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন, সেখানে প্রশ্ন আসাটা স্বাভাবিক। অনানুষ্ঠানিক এরকম একটি সিরিয়াস অভিযানের বিষয়ে অনানুষ্ঠানিক মন্তব্য করা যদি বিএনপি মহাসচিব বা রিজভী সাহেবের ভুল হয়, তাহলে আওয়ামী লীগ কেন অনানুষ্ঠানিক মন্তব্য করছে? আমরা বলছি তাদের সহযোগিতা, তারা মৌন সহযোগিতা দিচ্ছে, তাদের নৈতিক সহযোগিতা দিচ্ছে এই শক্তিটিকে। তারা যেভাবে করে প্রশ্ন করছে, এখন যেখানে জাতীয় ঐক্যের প্রয়োজন, যখন জাতীয় ঐক্যের প্রয়োজন, জাতীয় ঐক্যের দিকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুদিনের মধ্যেও বলেছেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে যদি আপনি বলেন যে কিছু লোককে ধরে নিয়ে গিয়ে দাড়ি চুল গজানোর উপরে হত্যা করা হচ্ছে, যদি এই ধরনের অযাচিত মন্তব্য করেন, অর্বাচীনের মতন করে কথা বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, তখন সেখানে তাদের সাথে ঐক্য করা একটা বিরতি আমাকে দিতেই হবে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসছি বিরতির পর। দর্শক থাকুন। এলাম রাতকানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলছিলাম যে জঙ্গিবাদকে বায়োস্কোপ বা নাটক, খেলা এসব বলেই লাভটা কি? আর ব্যারিস্টার নফেল যেমনটা বলছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে না, তারা অনানুষ্ঠানিকভাবে মনে করেন যে বিএনপি জামাত দায়ী, সংশ্লিষ্টতা আছে, তা বলেই লাভটা কি? মানে বক্তৃতায় প্রতি বক্তৃতায় জি আমরা যখন এইসব কথা বলছি, তখন আমাদের র্যাবের গোয়েন্দা প্রধান উনি এখন সিঙ্গাপুরে মৃত্যুর সাথে লড়ছেন। পুলিশের 2 জন কর্মকর্তা মারা গেছেন, সাধারণ মানুষ মারা গেছেন, এখনো অভিযান চলছে। এরিক মরিয়া রেমার্কের একটা কথা বলা আছে, যুদ্ধের সময় বোমটা পড়ে মানুষের মনে এবং মানবিক মূল্যবোধ ধ্বংস করে দেয়। মানে আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে যখন এই মন্তব্যগুলো করে, তখন আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আমরা জঙ্গিবাদটাকে টোটালি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছি, একদম অ্যাবসলিউটলি। জঙ্গিবাদের এই ঘটনাগুলোর মধ্যে সাজানো নাটক, এটা আমি মনে করি না। তবে হ্যাঁ, কিছু ফ্লজ আছে, অবশ্যই আছে। বাংলাদেশে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গত 4 বছরে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 560 জন প্রতি বছর হয়েছে রিপোর্টেডলি। এর মধ্যে অনেকে আছে ইচ্ছা করে পালিয়ে আছে, অনেকে আছে রাজনৈতিকভাবে পালিয়ে আছে, অনেকে টাকা দেওয়ার ভয়ে পালিয়ে আছে, অনেককে র্যাব উঠিয়ে নিয়ে গেছে, অনেকে ক্রস ফায়ারে মারা গেছে, অনেকে মারা যায়নি, বলা হয় কোথাও আছে। সব মিলিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তার সাথে যখন জঙ্গিবাদ ঘটে, এটার সাথে কিছু যুক্ত করার সুযোগ তৈরি হয়ে যায় আমাদের। যদি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স না থাকতো, তাহলে যুক্ত করার সুযোগটা তৈরি হতো না। এই সব কিছু মিলিয়ে এই জটিলতা হয়েছে। আর যেটি মূল সমস্যা আমাদের, সেটা অবশ্যই ঐক্যমতের অভাব। এবং জঙ্গিমতের মতো সিরিয়াস ইস্যুতেও দুটি দল তাদের ট্রেডিশনাল রাজনৈতিক কথাবার্তা বলছে। এটা দেশ জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। কারণ ট্রেডিশনালিজম থেকে বের হয়ে আসার সময়ই হচ্ছে জঙ্গিবাদ। আমাদের সমাজে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভনেস নাই পলিটিক্সে। অর্থাৎ যেমন আমি নিজেই বলি, আমার ভোট থেকেই বলবো, আমি নফল ভাইকে বলছিলাম যে আওয়ামী লীগের একজন কর্মী উইথ সরকারি প্যাট্রোনেজ, উইথ দ্য ফ্যাক্ট দ্যাট গভর্নমেন্ট ইন পাওয়ার, আওয়ামী লীগের একজন কর্মী সমান সমান আমাদের জাতীয় পার্টির 5 জন কর্মী। ভোট করতে গিয়ে আমি বুঝেছি। তো এই যে কম্পিটিটিভনেসটা নেই, এটা কিন্তু জঙ্গিবাদের একটা কারণ। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ আছে যে আপনি ক্যাপাবিলিটি বাড়াবেন, আপনি ক্যাপাবিলিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনি মর্যাদা পাবেন সমাজে বা সব জায়গায়, রাজনীতিতে ইনক্লুডিং। সেটা আমাদের সমাজে নাই।
তাহলে এই যে এখন একটা লোক যখন ভোটে ব্যর্থ হয় বা যখন দেখে ভোটে সে কখনো হতে পারবে না, তার সামনে অপশন কি থাকে? রাজনীতি ছেড়ে দেবো, আওয়ামী লীগ করবো, জঙ্গিবাদ হবো, জঙ্গিবাদ এই প্রবৃত্তি যে করবো। মানে ভোটের হ্যাঁ, কথা এটা আমরা বলি সরাসরি এবং সরাসরি রাজনৈতিক বলছি না, শূন্যতায় আমি generally মানে বলছি। এটিতে আন্তর্জাতিকভাবেও এই তত্ত্ব আছে এটা যে আদর্শিক রাজনৈতিক বিষয় আছে। শূন্যতায় জঙ্গিবাদ বিকশিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কদিন না, ধরে এ- প্রায় এ- নিয়মিত এটা এটা কোনো বলছেন। তত্ত্ব না, এটা কোনো কিন্তু তত্ত্ব না। তাহলে ইংল্যান্ড আমেরিকায় হয় কেন? এইটা এই প্রশ্ন সবাই বলছে, হ্যাঁ, ইংল্যান্ড হ্যাঁ, আমেরিকায় মানে হয় কেন? ফেসবুকেও Right. আমি দেখছি এই নিয়ে তর্ক। ইংল্যান্ড আমেরিকায় হচ্ছে, সেটা তো ইংল্যান্ড আমেরিকানরা করছে না, বাইরে থেকে না পারপিচুয়েট না না হয়ে না আসছে। কেন না, ব্রিটিশ হোমগ্রোন homegrown, homegrown, এক- কিন্তু এক কস্টটা একটা হোমগ্রোন না। দেশের scenario একই কষ্ট রকম। যেমন এটা ইংল্যান্ডে আপনি হচ্ছে একটা কেন, তারা definition ইরাক অ্যাটাক ফেলা করেছে। যে কোনো একটা ডেফিনিশন ফ্রান্সে হচ্ছে কেন, তারা মুসলমানদের উপর টর্চার করছে, স্কাপ করতে দিচ্ছে না। বাংলাদেশে not কেন হচ্ছে? necessarily, not বাংলাদেশে আওয়ামী লীগ তো অবশ্যই মুসলমানদের উপর টর্চার করছে না, এটা আমি তো ফ্রাঙ্কলি বলবো। তাহলে বাংলাদেশে কেন এটা হবে? বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোন কজটা বাংলাদেশ মুসলিম বিরোধী করেছে? না না এটা আমি বলছি। কিন্তু উন্মাদনার এই একটা ব্যাপার রাজনৈতিক আছে। শূন্যতার মাঝে যখন হতাশা এবং এই ধরনের কথা আমরা যখন বলি এবং বিএনপি যখন বলে এটার যে সাথে- রাজনৈতিক মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না তাই জঙ্গিবাদের বিকাশ হচ্ছে, মানে রাজনৈতিক মিছিল মিটিং করতে দেওয়া হবে, বিএনপির রাজনৈতিক কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতে দেওয়া হবে, তাহলে জঙ্গিবাদ কমে যাবে? ব্যাপারটা কি রকম? দুটো টোটালি দুইটা সেপারেট জিনিস। আমি যেই আমরা ইয়েতে ছিলাম সেটাতে যদি আমি ফেরত আসি, আপনার ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই জঙ্গিবাদের মদতদাতা হচ্ছে বিএনপি জামাত, ঠিক আছে? এখন এই আপনি এর আগের এই সবগুলো গত 7-8 বছরের সব ঘটনাগুলো বাদ দেন, গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে তাদের মধ্যে কি একটা প্রমাণ পাওয়া গেছে যে এখানে এরা বিএনপি জামাতের লোক, আত্মঘাতী বলেন বা যেই বলেন, এরা তো ওখানে পুলিশও বলে নাই, র্যাবও বলে নাই, সরকারও এখানে বলে নাই, বা এখানে কোনো ইনভেস্টিগেশনে আসে নাই যে এখানে বিএনপি জামাত। তাহলে উনি কোন মানে কিসের ভিত্তিতে উনি বলছেন যে বিএনপি জামাত জড়িত? ঠিক আছে, তার মানে এইটাই ওবায়দুল কাদের সাহেবের এই দায়িত্ব জ্ঞানহীন। উনি তো বললেন যে বিএনপি দায়িত্ব জ্ঞানহীন কথা বলে। এক সরকারে থেকে একটি সরকারের মন্ত্রী প্লাস দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, তাহলে এইটাই প্রমাণ করে যে এই সরকারের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য প্রত্যেকটা ইস্যুকে তারা ইউজ করবে। এখন যদি আপনি বলেন যে প্রত্যেকটি ঘটনার পিছনে, প্রত্যেকটি জঙ্গি হামলার পিছনে বিএনপি জামাত জড়িত, তাহলে জঙ্গিবাদ কি বাড়বে না কমবে? আমি তো মনে করি যে এখন অনেক আসল সময় লোকজন শুধু বিএনপির কথাও বলছেন তিনি। হ্যাঁ, শুধু বিএনপির কথা বলছেন। তা একই কথা, কথা হচ্ছে তাহলে এটা তো জঙ্গিবাদ তো বাড়ছে, কমবে না, জঙ্গিবাদ বরঞ্চ তারা আরো উস্কে দিচ্ছেন। কারণ তারা আসল এই যে আপনার নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে কোন আমলে? আওয়ামী লীগের আমলে। ব্লগার হত্যা হচ্ছে কোন আমলে? আওয়ামী লীগের আমলে। লেখক হত্যা হচ্ছে কোন আমলে? আওয়ামী লীগের আমলে। এই যে এতগুলো হত্যা, এই যে এতগুলো মাইনরিটির উপর অ্যাটাক হলো, ব্রাহ্মণবাড়িয়াতে লোকজন মারা গেল, মন্দির ভাঙচুর হলো, হত্যা হলো আমাদের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন, এটা কার আমলে হয়েছে? আওয়ামী লীগের আমলে হয়েছে। তো তারা, আওয়ামী লীগ কোনো দায় নেবে না, এই সম্পূর্ণ দায় হচ্ছে বিএনপি জামাতের। কিন্তু সরকারে যে আছে, সরকারের কোনো দায় দায়িত্ব নেই। আরেকটি কারণে দায়ী করা হচ্ছে যে আপনারা যথেষ্ট নিন্দাবাদ করছেন না, যথেষ্ট সমালোচনা মুখর নন জঙ্গিবাদের বিকাশ, জঙ্গিদের শুনেন, আক্রমণের ব্যাপারে। যখন হোলি আর্টিজানের ঘটনাটা ঘটেছিল, এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, আমাদের দেশি বিদেশি আমরা লোক, নাগরিক মৃত্যুবরণ করেছিল, তার পরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের ডাক দিয়েছিলেন যে কিন্তু এখন তারপরে যখন দেশের মানুষ মরছে শুধু তখন থেকে, এবং মানে আপনারা যথেষ্ট নিন্দাবাদ করছেন দেশের না, মানুষ, যথেষ্ট আমরা তো সমালোচনা প্রতিদিনই করছেন বলে না। যাচ্ছি, আমরা তো প্রতিদিনই বলে যাচ্ছি দেশের মানুষ মারা যাচ্ছে দেখে তো আমরা প্রতিদিন বলে যাচ্ছি। আর ওনারা যে এই যে যখন একটি রাষ্ট্রের অধীনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? ওনারা যখন লোক মেরে ফেলছেন সেটা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? যখন পুলিশের কাস্টাডিতে রিমান্ডে লোক মারা যাচ্ছে সেটা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? তাহলে সেগুলো যদি আপনি, যখন আপনি মানবাধিকার লঙ্ঘন যেসব এই যে প্রতিদিন সরকার করে যাচ্ছে, এগুলো যখন কথা বলবেন তাহলে আপনি জঙ্গি, তাহলে আপনি রাজাকার। আপনি দুর্নীতির কথা বলবেন তো আপনি জঙ্গি। আপনি যদি এই যে ব্যাংক সেক্টর ধ্বংস হয়ে গেছে দুর্নীতির জন্য, এটা কথা বলবেন যে আপনি জঙ্গি। তাহলে আপনি যদি জঙ্গিবাদকে বিএনপিকে দমন করার জন্য ব্যবহার করেন, বিএনপি নেতাকর্মীকে দমন করার জন্য, ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই কথা, কালকে থেকে শুরু হয়ে যাবে জঙ্গিবাদের মামলা সব সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এটা যদি হয়ে থাকে, ভাই ওয়েট করেন, হবে। এরপরে মানে আমার মনে হয় যে শামা ওবায়দ একদম স্পষ্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে একটা দীর্ঘ সময় আমরা আসলে দেখেছি যে বিএনপিকে ক্রমাগত যে যুদ্ধাপরাধের বিচার ঠেকানোর জন্য, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি এসব সমালোচনা করছে বলা হচ্ছে, এখন বিএনপিকে বলা হচ্ছে যে জঙ্গি বাঁচানোর জন্য। মানে সরকারের সমালোচনা করলেই জঙ্গি? অবশ্যই না। এখানে রাজনৈতিক বক্তব্য থাকতে পারে,
এখানে কথার না আর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ব্যারিস্টার পাটোয়ারি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে বাংলাদেশে যদি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স না থাকতো, গুমের সমস্যাটি না থাকতো, তাহলে এই দেখুন, সব এই অভিযান গুমের- নিয়েও এত প্রশ্ন গুমের উঠতো না। সমস্যা কিন্তু মার্কিন মূল্যকেও আছে, গুয়ান্তানামো বে কিন্তু মার্কিন মূল্যকেও আছে। রাষ্ট্রীয় যে মানবাধিকারের যে বিষয়টা, যে নিশ্চয়ই আপনারা জানেন এটা নিয়ে হলিউডের ফিল্মও তৈরি হয়েছে। রাষ্ট্রীয়ভাবে যেই টেররিস্ট সাসপেক্টদেরকে ধরে নিয়ে টর্চারের বিষয়টা কিন্তু সাসপেক্টদেরকে না, বাংলাদেশে তো চাঁদাবাজির জন্য তুলে না, না, নিচ্ছে। So, বিষয়টি হচ্ছে একটা পার্থক্য আমাদের আছে। দেশে সামগ্রিকভাবে সুশাসনের তো অভাব প্রত্যেকটি প্রতিষ্ঠানই আছে। তো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেই সুশাসনের অভাবের যে সার্বিক যে অবস্থা সেটা তো বাইরে নয়। তো এর মধ্যে থেকেও তো কিন্তু জঙ্গিবাদের বিষয়টি কিন্তু একটি আমাদের বর্তমান পর্যালোচনা এক একজন এক একভাবে সেটাকে বিশ্লেষণ করবেন। এখানে একটা রাজনৈতিক একটা এলিমেন্ট আছে, একটা আদর্শিক একটা এলিমেন্ট আছে, তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, বা সেটাকে আপনি মানসিক বিকৃতি বলতে পারেন, বা এমন ধরনের একটা ইউটোপিয়ান একটা লক্ষ্য যেটা তারা বাস্তবায়ন করতে চায়, সেটা আসলে অমূলক অবাস্তব একটা জিনিস হলেও তারা সেটা করতে চায়। সেখানে যে তারা আত্মঘাতী কার্যকলাপ করছে এবং তারা এমনভাবে ধর্মকে ব্যাখ্যা দিচ্ছে যেখানে আত্মহত্যা নাকি আপনার বেহেশতে যাওয়ার একটা চাবিকাঠি। এটা তো আসলেই ধর্মীয় ভাবে 70 জনকে নিয়ে যেতে পারবে। কিছুক্ষণ আগে তো আপনি তো ধর্মীয় ধর্মগুরুদেরকে নিয়ে আমাদের ওলামা মাশায়েখদের নিয়ে আলোচনা করেছেন, তারা বলেছেন যে এটা ধর্মের অপব্যাখ্যা। বিষয়টি হচ্ছে একটি গোষ্ঠী বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছে, এটাই হচ্ছে বাস্তব সত্য। আচ্ছা, সে একই গোষ্ঠী কিন্তু হ্যাঁ জঙ্গিরা সুনির্দিষ্টভাবে তারা কিছু তাদের মতন করে আক্রমণ করে মানুষ হত্যা করেছে, অবশ্যই করেছে। সেটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীকে দিয়ে আমরা সেটা প্রতিহত করেছি। একটা রাজনৈতিক গোষ্ঠী কিন্তু ঢালাওভাবে সারা দেশে 2 বছর সন্ত্রাস করে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, টোটাল 250 জন। 250 জনের সাথে শত শত মানুষের পরিবার জীবন জীবিকা জড়িত ছিল। সেটাও কিন্তু এক ধরনের জঙ্গিবাদ, রাজনৈতিক জঙ্গিবাদ। এটা হচ্ছে ধর্মীয় জঙ্গিবাদ। কিন্তু অভিযোগটাও প্রায় ঢালাও হয়ে যাচ্ছে না ব্যারিস্টার না, না, নাফিস, এখন- কারণ এখন আমি আসছি, 2015 হয়ে এখানে তো গেছে, অবশ্যই এখন 2 বছর না, না, চলে গেছে, শুনুন, আপনারা শুনুন, অভিযোগ প্রমাণ না, করেন এখন- নাই। এখন আমি বলছি যে অবশ্যই এই 2 ধরনের সন্ত্রাসের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুটোই কিন্তু সন্ত্রাস। আচ্ছা, আর রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ইত্যাদি নাই, এই ধরনের পরিবেশ নাই, এই ধরনের কিছু অবাস্তব কিছু অভিযোগ তারা যেগুলো করছেন সেগুলো আসলে মিথ্যা এবং ভিত্তিহীন। এই কারণেই গতকালেই যখন স্বাধীনতা দিবসের দিন কোনো ধরনের অনুমতি ছাড়া বিএনপি তার অফিসের সামনে বিশাল শোডাউন করলো, তাদের নেতাকর্মীরা সেখানে গেল। অনুমতি পেন্ডিং থাকা অবস্থায় অনুমতি পেয়েছেন, অনুমতি দেয়া না দেওয়ার কোনো বিষয় হয়নি। কারণ এর আগে হয়তোবা তারা তা থেকে ইঙ্গিত পেয়েছেন ব্যারিস্টার নফিল যে এর আগে আপনারা সাজোয়া যান বসান নাই, সেখানে কাঁদানে গ্যাসের গাড়ি বসান নাই, জল কামান বসান নাই। বিষয়টি হচ্ছে এর আগে রাজনৈতিক তো সদিচ্ছার একটা কয়েকবার, ব্যাপার, জি, না জি। রাজনৈতিক সদিচ্ছার একটা ব্যাপার মানে আছে। আপনাদের দিক থেকে না, তারা ইঙ্গিত পেয়েছেন আপনাদের দিক থেকে যে তারা র্যালি বের করলে র্যালি বের করতে পারবেন। একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে যে সমস্ত ঘটনাগুলোকে, আমাদের ঐতিহাসিক ঘটনাগুলোকে নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা যে সমস্ত গণহত্যার যে বিষয়টা, যেমন ফর এক্সাম্পল আমরা সংসদে কিন্তু আলোচনা করে আমরা গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চকে আমরা ঘোষণা করেছি। বিএনপি কোনো প্রতিক্রিয়া নেই, বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে না, দেখাবেও না। এতদিন বলে আসছে তারা 27শে মার্চ তাদের আমি সেখানে যাচ্ছি না, তবে আমি বলছি যে একটি একই ধরনের সংস্কৃতি তারা আগে যেভাবে করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে, মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে, এবং শামাওবাইদ আপনাদের অনুমতি পেন্ডিং থাকা অবস্থায় আপনারা কালকে 26শে মার্চের র্যালি করে হতে পারলেন, এটা তো অভিনন্দন। তারা বলেন যে দেশে অনুমোদন পেলেন, অনুমতি আছে, তাদের প্রার্থী কিন্তু কুমিল্লায় নির্বাচন করছেন। তো সেখানে যদি নির্বাচন করতে পারেন, সেখানে যদি তারা স্থানীয় নির্বাচন করেই আসছিলেন, কোন ধরনের অভিযোগ ছাড়া তার প্রচার না, অভিযোগ আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে বিএনপি, আগামীকাল প্রচার অভিযান শেষ হয়ে যাবে, তো আজকে তারা কেন অভিযোগ করছেন? এটা একটা ষড়যন্ত্রমূলক একটা অভিযান। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে এটাই সমস্যা, আপনাদের সমস্যা শুনে 26শে মার্চ র্যালি করতে পারলেন, সরকার কি তার মানে আপনাদের হ্যাঁ, বিরতি দেবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এখন এটাই দুঃখজনক, একটি দেশের সরকার, একটি দেশের অবৈধ সরকার যখন থাকে, যখন বিনা ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা ঘুরে বেড়ায় ফ্ল্যাগ নিয়ে, তখন এই ধরনের সরকারি দাম্ভিকতার সাথে বলতে পারে যে আমরা আপনাদেরকে অনুমতি দিয়েছি তো আপনারা র্যালি করেছেন।
করেছেন। এখানে আমরা না, সকলে উনি দেশে বলেছেন অনুমতি না না থাকা না, অনুমতি অবস্থায় ছিল, যদি rally- আর উনি বললে তো হবে না। আপনি আমার কথা শুনেন, অনুমতি নিয়েই করেছে, অনুমতি মৌখিকভাবে দিয়েছে, উনি যা বলতে তো হবে না। আপনি আমার কথা শুনেন, আমি র্যালিতে ছিলাম, আমি বিএনপির কর্মী, আমার কথাটা আপনার শুনতে হবে। তো আমি অনুমতি নিয়েই করেছে, কিন্তু যেই সরকারের এমপি মন্ত্রীরা এবং নেতাকর্মীরা দাম্ভিকতার সাথে বলতে পারে যে আমরা অনুমতি ছাড়াই আপনারা করেছেন বা আমরা আপনাদের করতে অ্যালাউ করেছি, এটা কিন্তু দুঃখজনক। তার মানে এদেশে গণতন্ত্র নির্বাসনে গেছে। ওনার নেতা, উনি জাতীয় পার্টি করেন, তো উনি তো অত ভালো, উনি খুব কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি আপনার কথার উত্তর দিয়েছে যে নির্বাচনে কি কি হয়েছে। উনি বললেন যে নির্বাচন কমিশনে কমপ্লেন করতে। নির্বাচন কমিশনে আমরা আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, আমি কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন, মৌখিক কমপ্লেন, নির্বাচন কমিশনের অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে, কোনো পদক্ষেপই তারা নেয় নাই। কোন নির্বাচনের পর? প্রত্যেকটি আপনার লোকাল ইলেকশন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনের কথা আমি বলছি। এখন আমরা তো সকল লোকাল নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, সেটা তো আমরা আগেও করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু এখন যে বাস্তবতা হচ্ছে যে ওনারা নির্বাচন প্রক্রিয়াটাকে যে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়ে বলছেন যে আমরা আছি, আমরা গণতন্ত্র কায়েম করছি। গণতন্ত্র ওনারা কিভাবে কায়েম করছেন? উনি একটু আগে আপনাদের টকশোর আগে উনি বলছিলেন যে আমি যে আওয়ামী লীগের আমলে আমি যে নির্বাচনে গেছি, এটাই তো আমাকে পুরস্কার দেওয়া উচিত। এখন তার মানে এটার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়াটাকে এইভাবে ডুবিয়েছে, মানুষের ভোটাধিকার এইভাবে কেড়ে নিয়েছে যে তারা যা ইচ্ছে তাই করবে। এবং যেহেতু উনি ওনার নেতাও বলেছেন, এরশাদ সাহেব বলেছেন যে গণতন্ত্র নাকি এখন কবরে চলে গেছে। একটা বিরতির পর ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে যেতে চাইছিলাম যে এই জঙ্গিবাদ দমনে শুরু করেছিলাম আমরা এই আলোচনাটাও, যে আপনি শুরু করেছিলেন যে আসলে তো অভিযুক্ত করে বা প্রশ্ন তুলে আমরা একরকমের অভিযানগুলোকেও প্রশ্নবিদ্ধ করছি, যারা জীবন বাজি রাখছেন তাদেরও প্রশ্নবিদ্ধ করছি কিনা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার বাইরে যাবারও উপায় আছে কিনা? এখন আসলে উপায় অবশ্যই আছে, আপনি সদিচ্ছা থাকলেই হলো। প্রথম প্রবলেম হচ্ছে কৌটিল্যের নীতি অবলম্বন করছে আওয়ামী লীগ বিএনপি, অরি মিত্র। সামহাউ জঙ্গিবাদ ইস্যুতে সরকার এমব্রাসড হতে পারে, এটাকে বিএনপি একটা মানে ইস্যু হিসাবে নেওয়ার চিন্তা করছে। আবার জঙ্গিবাদের সাথে বিএনপিকে ট্যাগ করে দিতে পারলে আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। এটা খুব একটা নোংরা রাজনীতি, আমি আর কিছু বলবো না। প্রবলেম যেটা হচ্ছে যে এটার জন্য যে ঐক্যমত দরকার, সেটা আওয়ামী লীগ চেষ্টা কখনোই করেনি, এটা বাস্তবতা। ইভেন আপনি আজকে আলেম সমাজকেও কিন্তু আপনি সেভাবে করে ইনভাইট করেননি। একটা কথা যদি বাংলাদেশ সমস্ত আলেমরা বলে যে ইসলামে কোনো অবস্থাতে নিরীহ লোককে হত্যার কোনো সুযোগ নেই, উইচ ইজ ট্রু, এই কথাটা কিন্তু মানে ওপেনলি বলা হচ্ছে না। সরকার চেষ্টা করেছিল বাইতুল মোকাররম থেকে খুতবা 1 লাখ আলেমকে দিয়ে ফতোয়া, কিন্তু কোনটি আসলে সকল আলেমকে ঐক্যবদ্ধ করতে পারে না। মানসিকভাবে এই আলেমরা কেন আওয়ামী লীগকে সহায়তা করবে, এটা একটা কোশ্চেন মার্ক আছে, বিকজ এর পিছনে অনেকগুলো কথা বলার স্কোপ আছে। সো কেন আলেমরা করবে? কারণ আপনি কথায় কথায় মৌলবাদ আমরা না হয় সেই প্রসঙ্গ আরো লম্বা প্রসঙ্গ আরেকদিন নিশ্চয়ই আলাপ করা হবে, কিন্তু আওয়ামী লীগ কি জাতীয় পার্টির সাথেও কোনো আলোচনা করেছে কিনা? আওয়ামী লীগ কি তার মানে সেই প্রসঙ্গেই যদি আমরা বলেছিলাম যে জাতীয় পরিষদ আলোচনা হোক, একটা আলোচনা হওয়া প্রয়োজন ছিল। 2004 সালে খুব সম্ভবত একটা আলোচনা, সেই সময় বেগম খালেদা জিয়া সবাইকে ডেকেছিলেন, আওয়ামী লীগ গিয়েছিল কিনা আমার মনে নেই, বাট সবাইকে ডেকেছিলেন, সব দলকে। প্রবলেমটা কিন্তু বাড়ছে, আমরা ম্যাগনিটিউডটাও কিন্তু বাড়ছে, এবং সিলেটের ম্যাগনিটিউডটা তো মনে হয় এখন হাইয়েস্ট সোফার, যদিও ক্যাজুয়ালিটি কম, বাট 4 দিন 5 দিন ধরে কমান্ডোরা খুব মানে সতর্কতার সাথে একটা অভিযান চালাচ্ছে, মানে ভিতরে জিনিসটা অনেক সাসপিশিয়াস এবং অনেক ভয়ঙ্কর আমার মনে হচ্ছে। এবং প্যারাট্রুপার ছোট অস্ত্র, বোমা, সব ধরনের আছে এবং গ্রেনেড ছুঁড়ে মারছে, এটা কি অদ্ভুত বিষয়। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আমরা প্রবলেমটা সলভ করতে পারছি না। আমরা ওই যে একটা গল্পের মতো আর কি, আমরা ইঁদুর মেরে ফেলছি কিন্তু পাখি বেড়ে যাচ্ছে। এনিওয়ে ওটা বাদ দিচ্ছি। বর্তমানে সমস্যা যেটা দেশের হচ্ছে, দেশের রাজনীতি সুযোগ আছে, বাক স্বাধীনতা আছে, নির্বাচন কমিশন স্বাধীনতাও আছে, প্রবলেম হচ্ছে ততটুকু আছে যতটুকু আওয়ামী লীগ দিচ্ছে, এটাই মূল কজ। ব্যারিস্টার নয়, শামা ভাই একমাত্র নন ব্যারিস্টার, সেই কারণে বলছি। শামা ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই প্রশ্ন তুলে আসলে একরকমের ক্ষতি করা হচ্ছে কিনা, জঙ্গিবাদের প্রসঙ্গটিকে হালকা করে ফেলা হচ্ছে কিনা, আর ঐক্য করলে পরে কেন সকল সমস্যার সমাধান হবে? আপনারাও তো সেই ঐক্য মানে আপনারাও তো সরকারের জঙ্গিবাদ দমনের উপর আস্থা রেখে একরকমের ঐক্য অফার করতে পারেন। আস্থা আমরা রাখতে চাই, হ্যাঁ, যেই সরকার মানে যেই সরকারের
প্রশাসন নিজেই বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, আমরা দেখছি প্রতিদিন পেপার পত্রিকায় এবং প্রমাণ সহ। সেই সরকারের প্রশাসনের উপর বা সরকার কতটুকু নিরপেক্ষভাবে এই জঙ্গিবাদ দমন করতে পারবে বা সন্ত্রাসবাদ যে কোনো ধরনের ক্রাইম ঘটছে প্রতিদিন এগুলো দমন করতে পারবে, সেগুলো দেশের মানুষ সন্দিহান। আমাদের বিএনপির কথা বাদ দেন, দেশ জনগণ সন্দিহান। আরেকটি ভেরি ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাই। এই যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এটা একদিকে হচ্ছে যে এখানে উত্থান হচ্ছে, এটা হোম গ্রোন না এটা একটা ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক চক্রান্ত, সেটা তো একটা ব্যাপার আছে। তারপরে এই যে আমাদের তরুণ সমাজ এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে, ইসলামের অপব্যাখ্যা পেয়ে তারা এই যে ব্রেইন ওয়াশ হয়ে তারা যে একটি বিপদগামী হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু আমরা কেউ অ্যাড্রেস করছি না। এই জন্য একটা ঐক্যের প্রয়োজন হয়েছে আছে আমাদের দল মত নির্বিশেষে। এখানে আওয়ামী লীগ বিএনপি কিন্তু ফ্যাক্টর না। আমরা এখানে আমরা চারজন বসে আছি, আমাদের চারজনের ছেলে মেয়ে পরিবার কিন্তু এদেশের মানুষ হচ্ছে। সুতরাং এখানে কিন্তু আমরা সকলেই এখানে ভুক্তভোগী। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কেউ কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কে মাদ্রাসার ছাত্র, কে ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখন কিন্তু এখানে ফ্যাক্টর আমরা দেখছি না। সুতরাং এখানে কিন্তু গবেষণার দরকার আছে, এখানে আলোচনার দরকার আছে, এখানে একটা ঐক্যমতের দরকার আছে। আমি এই দেশের নাগরিক হিসেবে মনে করি, একজন দলের কর্মী হিসেবে না। হ্যাঁ, আরেকটা আমি বলতে চাই যে এই যে অর্থনীতির উপরে একটা এফেক্ট আসতেছে, এই যে আমাদের যে এই যে জঙ্গিবাদের কারণে বা এই যে সন্ত্রাসবাদের কারণে এই যে আমাদের গার্মেন্টস শিল্প, টেক্সটাইল শিল্প, এগুলো কিন্তু একটা ধস আমরা দেখবো। কারণ আমরা একটা আলামত দেখতে পাচ্ছি যে এই যে ওদের রেড দিয়ে রেখেছে, অ্যালার্ট দিয়ে রেখেছে বিভিন্ন দেশ, বায়াররা আসতে পারছে না। এটা কিন্তু একটা অর্থনৈতিক প্রক্ষতি। এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনায় আনছি না। আমরা শুধু আওয়ামী লীগ, শুধু কেউ মারা গেলে, কেউ খুন হলে, কেউ কিছু হলে বিএনপির দোষ, সেটাও সামাল দিতে সহজ হবে। জি, কিন্তু এটা তো সত্যি কথা যে প্রতিদিন জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলে এবং অপরকে দায়ী করে আসলে জঙ্গিবাদ ইস্যুটিকে জিয়ে রাখতেও তো সাহায্য করা হচ্ছে, মানে কারণ এটি তো একটা গ্লোবাল প্রবলেম, সেও তো সত্যি। জঙ্গিবাদ আমাদের পারস্পরিক দোষারোপের কারণে কিন্তু জঙ্গিবাদ জিয়ে থাকবে না। জঙ্গিবাদের বাংলাদেশের কনটেক্সটে এটার কারণটা কি সেটা আমি ওনার সাথে একমত যে সেটা বিশ্লেষণ আরো করতে হবে বাংলাদেশের কনটেক্সটে। কিন্তু আমরা যেটা মনে করি সার্বিকভাবে যে ধর্মীয় রাজনীতিকে আশ্রয় দিলে যেটা হয় যে ধর্মকে যখন আপনি ব্যবহারের একটা পর্যায়ে গিয়ে কিন্তু ধর্মকে এমনভাবে ব্যবহার করা যায় যে মানুষের মস্তিষ্ক বিকৃত করে যে একটা ধর্মীয় রাষ্ট্র, একটা উন্মাদনা সৃষ্টির যে বিষয়টি, সেটা কিন্তু আনাটা সহজ। আর আমরা উদাহরণগুলোতে দেখেছি কিন্তু প্রত্যেকটি উদাহরণে যারাই এই বিপথে গিয়েছে তারাই কিন্তু কোনো না কোনোভাবে পূর্বে কোনো ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা বা এক ধরনের সম্পর্ক তাদের ছিল। ছেলে তো আওয়ামী লীগের পরিবারের, অবশ্যই আওয়ামী লীগের যদি হয়ে থাকে অবশ্যই, কিন্তু বিষয়টি হচ্ছে সেই ছেলেটিও যে কোনো না কোনোভাবে সেই সমস্ত মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে সম্পৃক্ততা রেখেছে। এখন আমার বিষয়টা আমি আসছি এটা আমার ধারণা না, এটা ঐতিহাসিকভাবেই সত্য। এখন বিষয়টি হচ্ছে ঐক্যমতের যে কথাটা আমরা বলছি, প্রথমত রাজনৈতিক ঐক্যের জন্য আওয়ামী লীগ ডাক দিল বা বিএনপি কি আসলো কিনা সেটা মুখ্য বিষয় নয়। বিষয়টি হচ্ছে এটি একটি জাতীয় সমস্যা, সেই সমস্যাটাতে আমার রাজনৈতিক অবস্থানটা কি সেটা প্রকাশ করার মাধ্যমে সেই ঐক্যটা প্রতিষ্ঠিত হয় সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। প্রতিদিনই এসে বলি যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ এর জন্য দায়ী। না, এইখানে আমি বলতে চাই যে এখানে মিসকোট করা হয়েছে নিশ্চয়ই আমাদের সাধারণ সম্পাদককে, যে তিনি সরাসরি কিন্তু বলেননি যে বিএনপি ওই ঘটনার জন্য জড়িত। কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থান এবং ঐতিহাসিকভাবে এটাও সত্য যে বাংলাদেশে আজকে যে জঙ্গিবাদের উত্থান, সেটা কিন্তু একসময় কিন্তু রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিন্তু একসময় দুধকলা দিয়ে সাপ পোষার মতন করে জেএমবি, হরকতুল মুজাহিদিন ইত্যাদি গ্রুপকে স্পন্সর করে আন্তর্জাতিক টেরোরিজমকে ইনভিটেশন দিয়ে আমন্ত্রণ জানিয়ে এই দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটাও কিন্তু সত্য। যেই রাজনৈতিক শক্তি আন্তর্জাতিক মাফিয়া গোষ্ঠীর সাথে চক্রান্ত করে আন্তর্জাতিক মৌলবাদকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পারে, এটা অস্বাভাবিক না। সেই রাজনৈতিক শক্তি তাদেরকে প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে সমর্থন জুগিয়ে যায়। সর্বশেষ করতে চাই একটি কথা বলে যে এখনো সময় আছে। জনগণের রাজনীতিতে যদি তারা বিশ্বাস করেন, জনগণের সাথে যদি তারা আসতে চান, তারা মৌলবাদ, জঙ্গিবাদকে পরিত্যাগ করে, তাদের প্রতি সব ধরনের সমর্থনকে পরিত্যাগ করে তারা যদি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করেন, তারা অবশ্যই স্বাগত। কিন্তু
এটা করে কোনো মৌলবাদ এবং রাজনৈতিক জঙ্গিবাদের রাজনৈতিক দল সাথে টিকে থাকতে পারে না, এবং বাংলাদেশ বিএনপি আজকে সেই অবস্থা হয়েছে। জাতীয়তাবাদী দলের কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না। এবং আমি একটা কথাই বলতে চাই সারা জনগণের পক্ষ থেকে, যে এই বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে হরণ করে জঙ্গিবাদকে উত্থান ঘটাচ্ছে। অসংখ্য ধন্যবাদ শামা ওবায়েদ, ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক জানেন আমরা শেষ করি প্রতিদিন কোনো এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে। অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কোটিপতি হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোসাব্বের আল মাসুদ। তার গড়ে তোলা সমন্বিত প্রকল্পে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। মোসাব্বির আল মাসুমের সাফল্যের গল্প। 1984 সালে 30,000 টাকা পুঁজি নিয়ে মুরগির খামার শুরু করেছিলেন শ্রীমঙ্গলের মোসাব্বির আল মাসুদ। সেই খামার বড় করার পাশাপাশি গরুর খামার, দুধ প্রসেসিং সেন্টার, মাছের খামার, ফল ও সবজির বাগান, বায়োগ্যাস প্ল্যান্ট করে গড়ে তুলেছেন একটি সমন্বিত প্রকল্প। এখানে বর্তমানে আছে 14,000 মানে মুরগ আছে, তিন প্রকার জাতে, ফাউমি, পরে ইসা ব্রাউন আর শুভ। আমাদের ফার্মের যে দুধ হয় এই দুধ আমরা বাইরে বিক্রি করি না, আমরা নিজেরাই ছানা রাখি। প্রতিদিন 80 থেকে 100 কেজি ছানা হয়, প্রতিদিন 8 থেকে 10 কেজি ঘি হয়, বুঝলেন? এগুলো আমাদের ডেইলি অর্ডার থাকে। কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে জৈব খাবার দিয়ে 33টি পুকুরে মাছ চাষ করছেন মাসুদ। খাদ্য কম খাওয়াইয়া মাছকে বাবায় বড় করা যায়, এই প্রযুক্তিটা আমি শিখছি এবং এখন আমি নতুন মাছ করতেছি, ফাবিয়া, কুলসা, শিং, মাগুর, যে মাছগুলো বাজারে দামে বিকে। মাসুদের এই সমন্বিত প্রকল্পে কাজের সুযোগ পেয়েছেন গ্রামের অনেক মানুষ। উনি এটা করণে মনে করেন এই এলাকার মানুষ এই এটার মধ্যে খাস করে খাইতে পারতেছে, সংসার চালাইতে পারতেছে, আয়ও করতেছে। প্রতি মাসে এই খামার থেকে 30 লাখ টাকার ডিম, ছানা ও ঘি বিক্রি হচ্ছে। গত বছর বিক্রি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মাছ। বৃহত্তর সিলেটের যে ফুলাফাইন বিদেশ যাইতে চায় 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করিয়া এবং দিন রাত কাটিয়া ওই টাকাই উড্ড করতে পারে, তুলিয়ে আনতে পারে না। এই ছেলেদেরকে আমরা আহ্বান করব, শিখিয়া দেশে কিছু করলে দেশও উপকৃত হইব, তারাও লাভবান হইব এবং বিদেশ থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব। অল্প পুঁজি বিনিয়োগ করেই নিষ্ঠার সঙ্গে কাজ করে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত হয়ে উঠেছেন শ্রীমঙ্গলের মোসাব্বির আল মাসুদ। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।